চ্যাট জিপিটি হোক, অ্যানিমেশন হোক অথবা এআই, এই শব্দবন্ধগুলোর সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। কিন্তু বিষয় হচ্ছে যে এই শব্দের ভেতরে আরও কিছু অর্থ রয়েছে। সব থেকে বড় কথা, এই মুহূর্তে বিশ্ব দরবারে বা বিশ্ব দুনিয়ায় চাকরির ক্ষেত্রে বলুন অথবা হাতে আমাদের যে অ্যান্ড্রয়েড সেটটা রয়েছে বা স্মার্টফোন রয়েছে, এমনকি ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে, যাই হোক না কেন, প্রযুক্তিগত দিক থেকে এই শব্দগুলোর এই মুহূর্তে কতটা ভূমিকা রয়েছে। এবং তার থেকেও বড় বিষয় যে বর্তমান যে প্রজন্ম, অর্থাৎ আমাদের ফিউচার জেনারেশন হোক অথবা জেনজি, তারা যেভাবে এই গোটা প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন দিনের পর দিন, এর ভবিষ্যৎটা কি রয়েছে, আজ এটা নিয়েই আমরা আলোচনা করব রিপাবলিক বাংলা পডকাস্টে। আজ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আমাদের সঙ্গে এই গোটা বিষয়টা আরও সুন্দর করে উপস্থাপন করবার জন্য বা কি রয়েছে এই বিষয়টাকেই আরও সাধারণ মানুষের কাছে তুলে ধরবার জন্য যারা উপস্থিত রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। আজ আমাদের সঙ্গে রয়েছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অত্যন্ত প্রাজ্ঞ এবং অভিজ্ঞ দুজন শিক্ষক। তারা রয়েছেন ডক্টর অধ্যাপক বলা চলে, যে আমাদের সঙ্গে রয়েছেন একদিকে রানা মজুমদার, অনেক অনেক স্বাগত জানাই, এবং রয়েছেন অনির্বাণ মিত্র, আপনাকেও স্বাগত জানাই আজকের এই পডকাস্টের অনুষ্ঠানে। এবং সর্বোপরি সবথেকে বড় বিষয় আমি একটু জানবার চেষ্টা করি, আমাদের সঙ্গে ডক্টর মজুমদার রয়েছেন, যেহেতু প্রশ্নটা আমি এখান থেকে শুরু করি যে এই যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ডেভেলপমেন্ট, কম্পিউটার টেকনোলজি, এই যে কথাটা আমরা বলে থাকি, তার প্রত্যেকটার সঙ্গে কোথাও না কোথাও গিয়ে ইঞ্জিনিয়ারিং শব্দটা যুক্ত রয়েছে। এর প্রেক্ষাপটটা ঠিক কি রয়েছে? দেখুন, কম্পিউটার সায়েন্স, প্রথমে ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো কম্পিউটার সায়েন্স হচ্ছে অ্যাজ এ হোল, কম্পিউটার সায়েন্স থেকেই অন্যান্য সমস্ত কটা সাবজেক্টস পরপর চলে আসে। আমরা যদি আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কথা বলার চেষ্টা করি, তো আমাদের এখানে কম্পিউটার সায়েন্স যে ডিপার্টমেন্টটা রয়েছে আন্ডার দ্য স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তো সেখানে আমরা ইউজি এবং পিজি দু ধরনের কোর্সই করাই। ইউজি মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এবার এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে কোর কম্পিউটার সায়েন্স, সেটাকে আমরা বলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই মুহূর্তে যেরকমভাবে আপনি শুরু করলেন চ্যাট জিপিটি বা ব্লক চেন, যে ধরনের টার্মগুলো প্রত্যেক স্টুডেন্টসের মনে একটা কিউরিসিটি নিয়ে আসে, তো সেই রেসপেক্টে আমরা বলতে পারি আমাদের কম্পিউটার সায়েন্স যেরকম কোর রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, কম্পিউটার সায়েন্স রয়েছে আমাদের ডেটা সায়েন্সের রেসপেক্টে, কম্পিউটার সায়েন্স আমাদের রয়েছে আলাদা, মানে প্রত্যেকটাই স্ট্রিম, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, কম্পিউটার সায়েন্স রয়েছে আমাদের ব্লক চেনের ক্ষেত্রে। তারপরে কি আমরা এতগুলো সুইং বা তার এতগুলো সাব ডিভিশনস পাচ্ছি অ্যালং উইথ দ্য কোর কম্পিউটার সায়েন্স। তো সিমিলারলি আমাদের বিসিএ কোর্স তো রয়েছে, বা মাস্টার ডিগ্রি আমরা যদি পিজির রেসপেক্টে ভাবার চেষ্টা করি, তো সেখানে আমাদের এমসিও রয়েছে এবং এমটেকও রয়েছে। প্রত্যেক কটা কোর্সের একটা নিজস্বতা রয়েছে, প্রত্যেক কটা কোর্সের কোর্স ক্যারিকুলামের যে বিষয়টা, সেটা সেই কোর্সের কিভাবে আমরা পড়াবো বা এই মুহূর্তে মার্কেটের কি নিড বা কি রিকোয়ারমেন্ট। চ্যাট জিপিটি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, চ্যাট জিপিটি মানে কম্পিউটার সায়েন্স নয়, চ্যাট জিপিটির পেছনে ব্যাকগ্রাউন্ডে কী অ্যালগোরিদমস কী কাজ করছে সেটা স্টুডেন্টদের সামনে তুলে ধরা। বা সিমিলারলি ব্লক চেন, বা যদি আমরা সাইবার সিকিউরিটির কথা বলি, এখন প্রত্যেকেই অ্যাওয়ার এই সাইবার সিকিউরিটি টার্মটার সম্বন্ধে, বিশেষ করে যখন আমরা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে যাই, তো ওল্ড কনভেনশনাল যে অ্যাপ্রোচ ছিল, হয়তো স্টুডেন্টসরা বা গার্জেনরা কিছুটা বুঝতে পারবে, তো সেখানে আমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টোগ্রাফি ইউজ করতাম জাস্ট টু এনক্রিপ্ট আওয়ার ডেটা। দ্যাট বিকামস গোয়িং টু বিকাম অবসোলেট। তার কারণ কি না, সেই যে প্যাটার্ন, যে কি ভ্যালুগুলোকে আমরা ইউজ করে এনক্রিপ্ট করার চেষ্টা করি, তাদের মধ্যে একটা রিপিটেটিভ নেচার চলে আসে, উইচ ইজ মাচ ইজিয়ার ফর আ হ্যাকার টু আইডেন্টিফাই, যার জন্য ব্লক চেন এসছে। তো প্রত্যেক কটা কম্পিউটার সায়েন্সের মধ্যেই এই জিনিসগুলো রয়েছে এবং তাদের নিজস্ব ভার্টিক্যাল বা নিজস্ব ইম্পর্টেন্স নিয়ে তারা সেখানে এক্সিস্ট করে। তো সেটাকে আমরা অ্যাজ এ হোল বলতে পারি কম্পিউটার সায়েন্স। ওকে, অত্যন্ত সুন্দরভাবে আমি ওই যে বলছিলাম যে কথাটা, যে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ অধ্যাপক তারা আমাদের সঙ্গে রয়েছেন। সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে যারা এই পডকাস্টটা দেখছেন, যারা পড়ুয়ারা রয়েছেন, তাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে যে একটা ধারণা, তারা তো এই কোডিং যে শব্দগুলো বা অ্যালগরিদম শব্দগুলো, এগুলো হয়তো তারা পরিচিত তার সঙ্গে, কিন্তু এর কাজটা কি সেই সম্পর্কে হয়তো এখনো পর্যন্ত স্পষ্ট ধারণা অনেকের মধ্যে নেই। অনেকে সেই ধারণাটা নেওয়ার চেষ্টা করছেন, যেই কারণের জন্য তারা পড়তে চাইছেন এই গোটা বিষয়টা নিয়ে। কিন্তু স্পেশালাইজেশনের একটা ফ্যাক্টর ইভেন্ট চলেই আসে, যখন ক্লাস 12-এর পর কেউ এটা নিয়ে পড়তে চাইছে, তখন মনে করছে যে বিশেষত এর মধ্যে কি এমন জিনিস রয়েছে যেটা নিয়ে পড়াশোনা করলে তারা আগামীতে কিছু একটা করতে পারবে। আমি একটা উদাহরণস্বরূপ বলার চেষ্টা করি। যেখানে আমি বললাম যে আমাদের কম্পিউটার সায়েন্সের এআইএমএল রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং রয়েছে। তো আমি যদি পরপর স্টেপ ওয়াইজ যাওয়ার চেষ্টা করি, প্রথমে কি ছিল না, প্রথমে ছিল ক্লাসিক্যাল এআই। আমরা যখন পড়াশুনো করেছি, তো সেই সময় আমরা ক্লাসিক্যাল এআই নিয়ে পড়াশুনো করেছি। তারপরে যখন আমরা প্রফেশনে আসলাম, সেই সময় আসলো মেশিন লার্নিং।
তো উই সুইচ টু মেশিন লার্নিং। জানতে হবে আমাদের মেশিন লার্নিংয়ের পরে আমাদের কী আসলো, নিউরাল নেটওয়ার্ক আসলো। নিউরাল নেটওয়ার্কের পরে আমাদের কী আসলো, ডিপ লার্নিং আসলো। ডিপ লার্নিংয়ের পরে আমাদের কী আসলো, জেনারেটিভ এআই, জেন এআই, যেটাকে লোকজন বলছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের মধ্যেই ভুল ধারণাটা রয়েছে যে জেন এআই মানেই হচ্ছে বোধহয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং আমরা তাকে যা কোয়ারিজ করবো ইট উইল বি এবল টু অ্যান্সার অল দোজ কোয়ারিজ। ব্যাপারটা কিন্তু তা নয়। কেন তা নয়? কারণ আমরা যে কোয়ারিটা করছি তার এগেনস্টে ও যে অ্যান্সার জেনারেট করছে বা ইউজিং দ্য প্রম্পট, সেখানে কিন্তু কোনো মেমোরিজ নেই। একটা কোয়ারি করা হলো, তার এগেনস্টে আউটপুট আসছে, নো অটোনমি। তারপরে জেনারের পরে আমাদের কোথায় আমরা সুইচ করলাম, প্রেজেন্টলি আমরা রয়েছে হচ্ছে এজেন্টিক এআই। কিন্তু এজেন্টিক এআইয়েরও একটা ড্রব্যাকস রয়েছে। আমার যদি প্ল্যান এ ফেল করে এবং আমার সেই এজেন্টিক এআই বা সেই টুলসটা যদি প্ল্যান বির সাপোর্ট প্রোভাইড না করে, তাহলে কিন্তু সেটা এজেন্টিক এআই নয়। অ্যাকচুয়ালি এজেন্টিক এআই কাজ করে সবসময়, এটাকে আমরা বলতে পারি যে অর্চেস্ট্রেটার। তার মানে হচ্ছে যে আমার প্রপার প্ল্যানিং থাকবে, আমি একটা নলেজ বেস থাকবে, আমি নলেজ জেনারেট করব, দ্যাট নলেজ উইল গেট শেয়ার্ড, এবং সেই শেয়ার্ড নলেজের ওপরে বেস করে আমরা কোনো কিছু ড্র বা ডিফাইন করার চেষ্টা করছি, যার জন্য বলা হয় যে সবসময় এটা 3টে ফেজে কাজ করে। তো যেমন যে আপনি যে টার্মটা ইউজ করলেন কোডিং, এই মুহূর্তে স্টুডেন্টদের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে এখন তো আমরা সমস্ত কিছু এআই বা চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারি, তাহলে আমাদের কোডিং শেখার দরকার নেই। কিন্তু বেসিক্যালি তারা যদি কোডিংটা না জানে, তাহলে এই যে আমি বললাম যে এজেন্টিক এআই কিন্তু কাজ করে কোডিং, তার প্রথম ফেজটাই হচ্ছে কোডিং, রিট্রিভাল এবং সাইটেশন। তার উপরে সে নলেজটাকে জেনারেট করছে। ইটস লাইক আ ক্যানভাস। যে জিনিসটা আমি ড্র করার চেষ্টা করবো, সেই জিনিসটা আমি ড্র করতে পারবো। তো উইদাউট নোয়িং অ্যালগোরিদমস, উইদাউট নোয়িং কোডিং, দ্য বেস অফ কম্পিউটার সায়েন্স, সেখানে যদি আমাদের ফাউন্ডেশন স্ট্রং না হয়, তাহলে শুধুমাত্র কিছু কিওয়ার্ডের ওপরে বেস করে আমাদের লার্নিং বা আমাদের শিক্ষাটা কিন্তু কমপ্লিট হবে না। এবং এই ব্যাপারটাই আমরা কিন্তু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এমফ্যাসিস করি যে ইউ শুড লার্ন ফ্রম দ্য ভেরি বেসিক্স। ডেফিনেটলি ইউ উইল গ্রো, ইউ উইল কিপ গ্রোয়িং, ইউ উইল কিপ লার্নিং উইথ টাইম। কিন্তু বেসিক্স বা ফাউন্ডেশন যদি তোমার স্ট্রং না হয়, বেসড অন দ্য কিওয়ার্ড ইউ ওন্ট বি এবল টু সার্ভাইভ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। এক কথা বলতে গেলে বিল্ডিং যার উপর দাঁড়িয়ে থাকবে, সেই ভিতটা যদি নড়বড়ে হয়, তাহলে কোনোভাবেই সেই বিল্ডিং দাঁড়াতে পারে না। সুতরাং ভিতটা পোক্ত করাই হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মূল লক্ষ্য। ডক্টর মিত্র, সব থেকে বড় বিষয় যে প্র্যাকটিক্যাল একটা জায়গা চলে আসে। কারণ থিওরিটিক্যালি অনেকে পড়াশোনা করে, কিন্তু তারপরে গিয়েও মনে হয় যে হাতে কলমে শেখা, কারিগরি শিক্ষাটা, হাতে কলমে শিক্ষাটা, এটা আপনারা কিভাবে প্রোভাইড করছেন? দেখুন, আমরা মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট, আমাদের ছাত্রছাত্রীরা একটা আলাদিন আশ্চর্য প্রদীপের মতো। আমি তো প্রফেসর এপিজে আব্দুল কালামের একটা কথা মনে করি, যেটা উনি বলেছেন যে বেস্ট ব্রেন অফ আ নেশন মে বি ফাউন্ড অ্যাট দ্য লাস্ট বেঞ্চ। আমরা ফোকাস করি যে লাস্ট বেঞ্চ টু ফার্স্ট বেঞ্চ, প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে যে ডিজায়ারটা আছে কিছু করার, আমরা ভুলে যাই যে তোমরা কি রেজাল্ট করে এসছো, আমরা ভুলে যাই যে তোমরা হতে পারে একটা রেজাল্ট খারাপ হলো, তার মানে ছেলেটি বা ছাত্রী যে পড়াশোনা করেন তা নয়। আমি চাই তুমি কি হতে চাও, তুমি কি করতে চাও, এইটাই ফোকাস করি। এর ওপর বেস করে আমরা যেটা করি, তোমরা যেটা দেখুন, এখনকার দিনে ছাত্রছাত্রীরা না, টেকনোলজিটা ওদেরকে পড়তে লাগে না, ওরা টেকনোলজি নিয়েই জন্মেছে, বড় হয়েছে। ওরা সারা জীবন যখন শুরু হয়েছে তখন থেকে ইন্টারনেট পেয়েছে, তখন থেকে ওরা গ্লোবাল অ্যাক্সেস পেয়েছে চতুর্দিকে। ওরা এমন কিছু জিনিস নয়, আমি তো মনে করি আমাদের স্টুডেন্টদের সাথে যখন কথাবার্তা বলি, যেমন প্রফেসর মজুমদার বলে গেলেন যে স্টুডেন্টদের বলি, দেখো ভাই, তোমার হাতে যেদিন স্মার্টফোনটি এসেছিল সেটি শেখার জন্য কোথাও তোমাকে ইনস্টিটিউট দৌড়াতে হয়নি, কিন্তু একটা নতুন সাবজেক্ট যখন ক্লাস 9, 10 বা 11-এ আসে, কে পড়াচ্ছেন আমরা ওই দিকে কিন্তু দৌড়াই। একদম। তার কারণটা হচ্ছে, তুমি যদি জানতে চাও যে তুমি কি চাইছো, তুমি তার উত্তর কিন্তু খুঁজে পেয়ে নেবে। এখনকার দুনিয়াতে কিন্তু উত্তর আছে, তোমাকে ঠিকঠাক লাইন চুজ করতে হবে। তার জন্য ওদেরকে হাতে কলমে শিক্ষা, কারণ স্কিল সেটটা দরকার। এখন কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রি বলুন বা যত বিদেশে বলুন, দেশে বলুন, ইউনিভার্সিটিগুলোতে যখন রিসার্চের সুযোগ দিচ্ছে না, তারা দেখছে স্কিল সেটটা তোমার কাছে আছে নাকি। এই স্কিল সেট ডেভেলপের জন্য আমাদের দিতে হবে তাদেরকে একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার। আমাদের হয়তো আমরা অ্যাজ এ ইউনিভার্সিটি আমরা নবীন, কিন্তু এই টেকনো ইন্ডিয়া গ্রুপের 40 বছরের যে একটা অভিজ্ঞতা আছে, এর সাথে আমাদের মাননীয় চ্যান্সেলর শ্রী সত্যম রায় চৌধুরী এবং কিছু ভিশনারি লিডারশিপ যারা নিয়েছেন, তারা অনবরত এই দেশে বা বিদেশে সব এলিট ইনস্টিটিউটগুলোর সাথে আইডিয়া এক্সচেঞ্জ করেন। বেস্ট আইডিয়াগুলো দিয়ে খুব যত্ন সহকারে এই ইউনিভার্সিটি ল্যাব বা ইনফ্রাস্ট্রাকচার জিনিসটাকে সাজানো হয়েছে।
যাতে স্টুডেন্টরা সব বেনিফিট পায়। ইভেন আমি আগের বছর যখন চায়না গেলাম তখন আমরা ওইখান থেকে হাই পারফরমেন্স কম্পিউটিংয়ের কিছু ল্যাব, VLSI ল্যাব আমরা দেখে এলাম। আমাদের ছেলে মানে আমাদের স্টুডেন্টরা টেক্সাস AM-এ ইন্টার্নশিপ করলো, তারা আমাদের কাছে একটা অভিজ্ঞতা শেয়ার করলো যে স্যার এরম ল্যাবগুলো এরকম হয়। আমরা ওর ওপর বেস করে প্লাস স্যারদের একটা মেন্টরিংয়ের ওপর বেস করে আমাদের এখন 3টে লেয়ার ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছি। একটা হচ্ছে ফাউন্ডেশন, মানে কম্পিউটার সায়েন্সের ফাউন্ডেশন মানে কি আপনার অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার এদের একটা ল্যাব প্রোভাইড করতে হবে, প্রোগ্রামিং শেখার জন্য একটা ল্যাব প্রোভাইড করতে হবে, নেটওয়ার্কিং, ডেটাবেস এদের জন্য ল্যাব প্রোভাইড করতে হবে। এর সাথে সাথে এখন অ্যাডভান্স কম্পিউটিংয়ে চলে এসছে, যেমন হচ্ছে AI/ML এর ল্যাব দিতে হবে, ডেটা সায়েন্স বা সাইবার সিকিউরিটির জন্য আপনার ল্যাব দিতে হবে। এরপরে আমার চলে আসছে সুপার কম্পিউটিং। তো এই যে 3টে লেয়ারে আমরা কিন্তু ল্যাব সেট আপটা রেডি করেছি, যাতে আমাদের স্টুডেন্টরা কোনোদিনও বলতে পারে না যে টেক্সাস AM-এ এই জিনিসটা প্রোভাইড করা হচ্ছে আমরা পাচ্ছি না। আমরা চেষ্টা করছি, এখানে হয়তো মানে লিমিট হয়নি, হয়তো আমরা এর থেকেও আরও চিন্তাভাবনা করতে হবে, কারণ আমরা কিন্তু আছি কম্পিউটার সায়েন্স ওয়ার্ল্ডে বলতে গেলে, একদমই তাই। যেখানে আপনার মোবাইলে বা যে কোনো অ্যাপে যদি আপডেট বন্ধ হয়ে যায় কিন্তু সিস্টেমটা আর চলবে না। আমাদের এই পড়াশোনার আমার স্টুডেন্টদেরও এটাই বলি, আমরা টিচাররাও তাই মনে করি, আপডেশন কিন্তু আমাদের শেষ দিন অবধি চালিয়ে যেতে হবে, তবে টিকে থাকবো। আর এটার উপর বেস করে শুধু হবে এটা নয় যে খালি আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা জানি না ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়তো নতুন নতুন আরও ডিমান্ড তৈরি হচ্ছে, রোজই রিসার্চ হচ্ছে একবার। তো ইন্ডাস্ট্রি আমাদের কাছে একটা আইডিয়া প্রোভাইড করে, সেই কারণে আমরা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করে কিন্তু ল্যাবগুলোকে চালাচ্ছি। যেমন মনে করুন আমরা একটা ল্যাব আমি সেট আপ করেছি অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির সাথে MOU-র মাধ্যমে, ওখানে ওরা জব সিমুলেশন প্রসেসটাকে ইনস্টলেশন করিয়েছেন। এর সাথে আসছে আমরা অ্যাপেলের সাথে আমাদের ল্যাব আছে, ইন্টেলের সাথে একটা ল্যাব হতে চলেছে, আরও সিসকো বা এদের সাথে কথাবার্তা চলছে, যাতে আমরা এরকমভাবে ল্যাবগুলো রেডি করতে পারি। ইন্ডাস্ট্রিরা ডিমান্ড করবে যে আমরা এই জিনিসটা চাই, উই হ্যাভ টু ইনস্টল, উই হ্যাভ টু প্রোভাইড অল দ্য থিংস টু আওয়ার স্টুডেন্টরা এই ফেসিলিটির মাধ্যমে ম্যাচিওর্ড হবে। আর আমি মনে করি যেদিন আমার স্টুডেন্টরা ওই ফেসিলিটির মাধ্যমে কিছু একটা করবে, ওদিনে আমাদের সার্থকতা প্রমাণ হবে। অবশ্যই আমি স্যারের সঙ্গে শেয়ার করছি, প্রফেসর মিত্র যেটা বললেন, আমাদের অবজেক্টিভই হচ্ছে গ্লোবাল এক্সপোজার দেওয়া স্টুডেন্টদের, সেটা বাই মিনস অফ ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, বাই মিনস অফ অ্যাকাডেমিক্স হতে পারে। তো উই আর হ্যাভিং আ কোলাবোরেশন, প্রত্যেকের সঙ্গে আমাদের কোলাবোরেশনস রয়েছে। স্টুডেন্টরাও গ্লোবাল এক্সপোজার্স পাচ্ছে, তাদেরকে আমরা বিভিন্ন ইন্টার্নশিপে বাইরে পাঠাই, বাইরের যারা ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন তারা এখানে আসেন, সুতরাং আমরাও লার্ন করছি তাদের থেকে। তো এই প্ল্যাটফর্মটাই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি অ্যাজ এ হোল স্টুডেন্টদের সামনে প্রোভাইড করে। আচ্ছা, এরই সঙ্গে আমি একটু যুক্ত করি, প্রথমের দিকে যখন আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয় উঠে আসছিল একদম প্রাইমারি স্টেজটা, কিন্তু এই যে টেকনোলজির দুনিয়াতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপডেট হচ্ছে, যেটা আপনিও বললেন প্রফেসর মজুমদার, কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে 6 মাস অন্তর অন্তর এর পরিবর্তন, 6 মাস অন্তর অন্তর এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটার সঙ্গে যারা পড়ুয়ারা আসছে, যারা ফিউচারে একটা গ্রোথ নেওয়ার জন্য পড়াশোনা করতে চাইছে গোটা বিষয়টা নিয়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে ভাবনা চিন্তা করছে, তারা কিভাবে সামঞ্জস্য বজায় রাখতে পারবে? অবশ্যই এটা হচ্ছে মানে এই কোশ্চেনটার অ্যান্সার আমি এরকমভাবে দিতে পারি যে আপনি তো 6 মান্থসের একটা ডিউরেশন বলছেন, 6 মান্থস হয়তো অনেক সময় হয় না। যে টেকনোলজিটা, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, স্যারও আমার সঙ্গে একমত হবেন, একটা সময় আমরা অ্যাজাইল নিয়ে খুব পড়াশুনো করেছি, অ্যাজাইলের পরে আমরা ডেভঅপস নিয়ে খুব পড়াশুনো করেছি, আনফর্চুনেটলি বোথ অফ দেম নাও বিকামস অবসোলেট। এই মুহূর্তে চলে এসছে MLOps। তার মানে টেকনোলজির আপডেশন বা আপগ্রেডেশন এত র্যাপিডলি হচ্ছে এবং আমাদের কিন্তু তার সঙ্গে সিঙ্ক থাকতে হবে। তো অবভিয়াসলি আমাদের যদি সিলেবাস এবার 10 ইয়ার্স ব্যাক হয়, তো ডেফিনেটলি স্টুডেন্টরা যদি সেই সিলেবাসটা নিয়ে পড়াশুনো করে তো তারা সেই নলেজটা অ্যাকোয়ার করতে পারবে না, যাতে তারা সেই গ্লোবাল ফুটপ্রিন্ট তারা নিজেদের মতন করে ক্রিয়েট করতে পারে। তবে এখনকার স্টুডেন্টরা কিন্তু ব্যাক বেঞ্চার একদম হতে চায় না, না কেউ ব্যাক বেঞ্চার নয়, ফরওয়ার্ড, এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা অ্যাডপ্ট করে ফেলছে গোটা বিষয়টাকে। ওদের এই মুহূর্তে অ্যাডাপ্টেবিলিটি আরও বেশি, তার কারণ হচ্ছে যে দে আর ইকুইপড উইথ টেকনোলজিস। কোনো একটা বিষয় নিয়ে টিচার বলার আগে তারা নিজেরা, যেটা বললাম যে ChatGPT করে বা গুগল সার্চ করে, দে আর গেটিং সাম নলেজ অর ইনফরমেশন ফ্রম ওয়ার অ্যাকচুয়ালি দে আর আস্কিং কোশ্চেন্স। তো এই কথাটাই আমি বলছি যে আমাদের যে সিলেবাস বা আমাদের যে কারিকুলামটা, সেই সিলেবাস বা কারিকুলাম আমরা প্রত্যেক 6 মাস অন্তর আপডেট করি বেসড অন দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এবং তার জন্য কি হয় না, আমাদের যে BOS কমিটি হয়, তো সেই BOS কমিটিতে আমাদের যেরকম অ্যাকাডেমিক্স থেকে লোকজন থাকেন, সেরকম আমাদের ইন্ডাস্ট্রি থেকেও লোকজন থাকেন। কারণ আমাদের অবজেক্টিভটাই হচ্ছে অ্যাকাডেমিক্স আর ইন্ডাস্ট্রির মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে নালিফাই করা, প্রপার একটা ব্রিজ তৈরি করা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আমাদের যারা অ্যালুমিনাই রয়েছে তারা
প্যারেন্টস, তাদের প্রত্যেককে ইনভলভ করি আমাদের বিওএস কমিটির মধ্যে। যখন আমরা সেই সিলেবাসটাকে রিডিজাইন করি বা নতুন কোনো মডিউল বা কন্টেন্ট আমরা অ্যাপেন্ড করি, তো বেসড অন দেয়ার সাজেশনস বা বেসড অন দেয়ার অ্যাডভাইস অ্যাকর্ডিংলি আমরা সেই সিলেবাসটাকে মডিফাই করার চেষ্টা করি। যেটা বললাম একদম শুরুতে, আমার বা অনির্বাণ স্যারের দুজনেরই ওয়ে অফ অবজেক্টিভ হচ্ছে সেম। আমরা স্টুডেন্টদেরকে গ্লোবাল এক্সপোজার দিতে চাই। তার জন্য যা যা চেঞ্জেস, সেটা কোর্স কারিকুলামের রেসপেক্টে হোক, ইনফ্রাস্ট্রাকচারের রেসপেক্টে হোক, ল্যাবের রেসপেক্টে হোক, তাদের ইন্টার্নশিপ ফেসিলিটির রেসপেক্টে হোক, তাদের প্লেসমেন্টের রেসপেক্টে হোক, তো উই আর অলওয়েজ দেয়ার ফর দেম। তো বেসিক্যালি সেই ফরমেশনে আমরা কোর্সটাকে ডিজাইন করি, সেই কোর্সটাকে আবার তাদেরকে পড়াই। ইন্ডাস্ট্রি লোকজনের সঙ্গে আমরা কনস্ট্যান্ট টাচে থাকি, কারণ ইন্ডাস্ট্রির লোকজনও এসে পড়ান। তো সেই কিছু কিছু ক্লাস আমরা নিজেরাও অ্যাটেন্ড করি। যেটা স্যার এক্ষুনি বললেন যে স্যাপ প্রোগ্রাম একটা হয়েছিল, তো আই ওয়াজ ফরচুনেট কি স্যার আমাকে নমিনেট করেছিলেন সেই প্রোগ্রামে। তো আমি সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার মধ্য দিয়ে স্যাপ সম্বন্ধে অনেক কিছু জেনেছি এবং সেই জিনিসটা আমি আমার স্টুডেন্টদের সঙ্গেও শেয়ার করতে পেরেছি। তো কারিকুলাম ডেভেলপমেন্ট মানে পিস অফ পেপার নিয়ে একটা লাইন কেটে আরেকটা লাইন অ্যাড করা নয়। কোর্স কারিকুলাম ডিজাইন মানে হচ্ছে আমরা কতটা ইনভলভ হয়ে পড়েছি সেই কোর্সটার সঙ্গে এবং কতটা আমরা সেই স্টুডেন্টকে দিতে পারছি, সো দ্যাট দে ক্যান অলসো রিয়েলাইজ, দে ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড যে আমরা এই মুহূর্তে কোথায় রয়েছে এবং হাউ ফার উই হ্যাভ টু মুভ বেস্ট উইথ, মানে অ্যাট পার উইথ দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। একদমই তাই। আর যেমনটা আপনাকেও বলা হচ্ছিল, আপনি কিছু একটা তার মধ্যে ইনক্লুড করতে চাইছিলেন মনে হলো। হ্যাঁ, মানে হচ্ছে দেখুন, জেনজি জেনারেশনটাকে নিয়ে না আমি তো খুব এক্সাইটেড, কারণ আমার প্রচণ্ড ভালো লাগে এদের। আমার ছাত্রছাত্রীদের আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ ওদের মধ্যে না একটা অদ্ভুত একটা ইচ্ছা শক্তি আছে, আর জড়তাও কম। মানে ওদের কিন্তু ওরা যেটা স্পষ্ট কথা স্পষ্ট বলে দেয় একদম। আর এটা আমাদের সাথে কোথাওটা অ্যালাইনমেন্ট হতে সুবিধা হয়। যে আমি বলি যে তোমাদেরকে কোনো শিক্ষক বা শিক্ষিকা যখন একটা পড়িয়ে গেল, তুমি কিন্তু খালি জিজ্ঞাসা করবে আমি কেন পড়ছি, এটা কী কাজে লাগবে। ঠিক, যখনই এটা ক্লিয়ার হবে না, কারণ দেখুন প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে প্রম্পটের ওপরে বেস করে কিন্তু পুরো দুনিয়া চলছে এখন। আপনারা কথায় কথায় চ্যাটজিপিটি করবেন বা এআই টুলস ইউজ করবেন, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনি চাইছেনটা কি। এইটা যদি ক্লিয়ার হয়ে যায় না, মানে আমি তো একটা টেকনিক ইউজ করি, যখন একটা সাবজেক্টের এভালুয়েশন হয়, ভাইবা হয়, তখন আমি স্টুডেন্টদের বলি কিছু প্রশ্ন করার যদি ক্ষমতাটা তৈরি হয়ে যায়, তখন কিন্তু তারা ঠিক উত্তরটা তৈরি করার ক্ষমতাও তারা রাখবে। সঠিক প্রশ্ন যাতে রাখা সম্ভব হয়, সেই কারণের জন্য আপনাদের লার্নিংটা থাকে। এই যে স্যার বললেন না যে এসএপি বা এরাম টাইপের, যে আপনি বললেন আপডেশনের কথা, দেখুন আপডেশনের রিকোয়ারমেন্টটা কে দেবে? ইন্ডাস্ট্রি দেবে। আমাদের ইন্ডাস্ট্রি যদি না আমাদের বলে, আমরা তো বুঝতে পারবো না এটা আমাদের কাছে চাইছে। আমাদের যেমন ভিস্তিয়ান বলে একটি কোম্পানি আছে ইউএসএ বেসড, তারা আমাদের বলেছিল ড্যাশবোর্ড ডিজাইনের জন্য কিছু প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ নেবে, তাদের জন্য এসএপি টুলের ওপর ট্রেনিং দিতে হবে। তো আমি একটা ইকোসিস্টেম তৈরি করেছি, অলরেডি আমরা নমিনেটেড হয়েছি ওটার জন্য। ইকোসিস্টেমটা কীরকম? আগে টিচারকে ট্রেন করা হলো, ট্রেন দ্য ট্রেনার্স প্রোগ্রাম, ওর মাধ্যমে টিচার রেডি হলো, আমার তাহলে রিসোর্স রেডি হলো। তারপরে আমি নিজে একবার চায়নায় গেছিলাম এই টেকনোলজি মানে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামে উইথ স্টুডেন্টস, আমরা স্টুডেন্টরাও গেছিলো। তারপরে ফিলিপিন্সে এসএপির কনফারেন্সটা অ্যাড করি, ওইখানে আমাদের সাথে এমওইউ মাধ্যমে আমরা ঠিক করি টেকনোলজিটা ট্রান্সফার করব। আমরা এখানেই সিস্টেম ইনস্টলেশন করি, আমাদের লাইসেন্স নেওয়া হয়, প্রচুর লাইসেন্স। স্টুডেন্টদের কারিকুলামের মধ্যে কিন্তু আমরা অ্যাড অন করে আমরা কারিকুলামে এটা ইউজ করি যে ছেলেরা ওটা পড়াশোনা করুক। বিশ্বাস করবেন না, 6 মাসের মধ্যে যে কোম্পানি বুঝতে পারলো যে আমরা এটা চেষ্টা করেছি, ওই চেষ্টাটা দেখি না ওরা বললো ঠিক আছে এই অ্যাডভান্সমেন্ট একটু করিয়ে দেখান। স্টুডেন্টদের নিজেরাও এটা লার্ন করেছে। আমাদের পরে কিছু প্রোগ্রাম করে আজকে সেই ছেলেগুলো, কিছু সিলেক্টিভ ছেলে আমাদের দ্বারা এই কোম্পানি থেকে অ্যাজ এ ইন্টার্নশিপ কাজ করছে। আমি মনে করি এই যে ইকোসিস্টেমটা রেডি হয়ে গেল না, এরপরে কিন্তু ওর মধ্যেই কিন্তু চলবে, ইভলভ কিন্তু ওর ভেতরই হবে। আর একটা স্টুডেন্ট বললো না জেনজি জেনারেশনটা কি, আপনি যদি ওদের বলেন না, ওরা কিন্তু যাচ্ছে মানে যা করতে পারে সেটা কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না। আপনি দেখছেন যে লাস্ট বেঞ্চে ছেলেরা চুপচাপ বসে আছে, কিন্তু ওই একটা প্ল্যাটফর্ম দিন, ও দেখবেন এমন কিছু কাজ করে দেখাচ্ছে সেটা হয়তো কোনোদিন আপনি আর বুঝতেই পারবেন না যে এটাও হয়। একবার এইটার কারণে আমি বলছি তো, আমরা হয়তো ওই 30 বলে মানে ওই কদিনের মধ্যে আমরা দেখলাম তো যে কম বলে সেঞ্চুরির কাছে পৌঁছানো, এটা আমরা স্বপ্ন যেমন পারিনি, মানে ভাবতে পারছি না, কিন্তু এখন কিন্তু সেটাই করে দেখাতে পারে স্টুডেন্টরা। তাদেরকে গাইডেন্সটা একটু দিতে হবে, কারণ কিছু ক্ষেত্রে সমস্যা আছে, ওরা একটু
হয় না যে একটা নলেজের একটা মানে একটা বেসিক নলেজ একটা হয়তো ডেভেলপ করেছে এরা, ওটা থেকে বলছে এটা দিয়ে হয়ে যাবে, কিন্তু ওদের একটা ভালো করে রাস্তাটা দেখাতে হবে। সেই জন্য সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটিতে আমরা একটা সিস্টেম চালু করেছি। একটা স্টুডেন্টকে না মনিটরিং করার জন্য কিন্তু যেমন আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা ফ্যাকাল্টিরা আছি, তেমনই দরকার তাদের গার্জেন। এই গার্জেনদের সাথে আমরা কোলাবোরেশন করি, মানে একটা স্টুডেন্টের সাথে স্টুডেন্টকে কিন্তু আমরা ঘিরে রয়েছি, গার্জেন থাকছেন, আমরা থাকছি, ইন্ডাস্ট্রি এক্সপার্টস থাকছে, কিছু একাডেমিক এক্সপার্টস থাকছে। আমরা চার দিক দিয়ে কিন্তু একটা স্টুডেন্টকে, এবার আমরা হয়তো বলতে পারেন যে সবসময় হয়তো সাকসেসফুল হই না, কিন্তু এই যে মোটিভটা আমরা রাখি না, আমরা এখনও কিন্তু পিটিএম করি, পেরেন্ট টিচার্স মিটিং করি, যেটা ইউনিভার্সিটিতে হয়তো শুনতে আপনার মানে হয়তো শোনা যায় না, কিন্তু এটা করি তার কারণ আমাকে জানতে হবে, কারণ অনেক স্টুডেন্টরা আমাদের কাছে বাইরে থেকে পড়তে আসে। আর আমরা এরকম অনেক ফ্যাকাল্টি যারা স্টুডেন্টদের সাথে আমরা একটা মানে বলছি না, স্টুডেন্টরা সাকসেস করে যেন আমার বাড়ির বা ঘরের ছেলেমেয়েরা কোনো সাকসেস এরকম ফিল হয়, মানে সেটার জন্য আমাদের রাত বিরেতে ওরা ফোন করলে আমরা অ্যাটেন্ড করি, কোনো প্রবলেম হলে আমরা অ্যাটেন্ড করি। গার্জেনকে আমরা এটা বোঝাই যে আপনারা ভাববেন না যে আপনি ওদের ইউনিভার্সিটি পাঠালেন, আপনারা একটু আমাদের সাথে খবর রাখুন, না আমাদেরও জানতে হবে, কারণ ম্যাক্সিমাম টাইম আপনারা দেখছেন কী করছে। এই ফিডব্যাক সিস্টেমটা যদি প্রত্যেকের মধ্যে থাকে না, এই ইন্টার্নশিপে ইন্ডাস্ট্রি থেকে আমাদের একটা ফিডব্যাক আসছে, গার্জেনের কাছে ফিডব্যাক পাচ্ছি, এবার একাডেমিশিয়ান আসলে তারা একটা টক দিতে এলেন, তার এখানে কিছু এভ্যালুয়েশন প্রসেস আছে, ওই নিয়ে একটা কিছু বলছেন। এইরকম চেষ্টাটা খুব দরকার যে আমি স্টুডেন্টটাকে বড় করে একটা সুন্দর করে বলেন না, যেটা একটা নিজের মতন করে মানুষের মতো মানুষ তৈরি করে একটা তৈরি করতে পারবো তখনই যদি এই চেষ্টাগুলো থাকে। একেবারেই তাই। আর এরই সঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমাদের সঙ্গে যখন রয়েছেন প্রফেসররা তখন তাদের কাছ থেকে অবশ্যই সেগুলো সবটাই সলভ করবার চেষ্টা করবো, যদিও আমার কাছে কোয়েশ্চেন পেপারটাও কিন্তু এখানে রেডি রয়েছে। আমি প্রফেসর মজুমদার আপনার কাছে আসবো একটা বিষয় নিয়ে, যে প্রজেক্ট বেসড লার্নিং, যেটা অনেক সময় আমরা হয়তো কথায় বলে থাকি, আবার অন্যদিকে এটাও হয় যে নিশ্চয়ই মুখস্থ করে একজন ভালো কোডার হওয়া সম্ভব নয়, তাহলে তার জন্য কোনটা যথোপযুক্ত সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনি শুরুই করলেন ম্যাম অ্যান্সারটা দিয়ে, যে প্রজেক্ট বেসড লার্নিং, যেটা অনির্বাণ স্যার এতক্ষণ ধরে বলছিলেন, তার সঙ্গে একটা কথা যদি বা একটা লাইন যদি আমি অ্যাড করি, তো বিষয়টা অনেকের সামনে আরও পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে রোট লার্নিংয়ের কোনো কনসেপ্ট নেই, মানে আমাকে কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট যদি দেওয়া হয়, আমাকে সেই প্রবলেম স্টেটমেন্টটা রিয়েলাইজ করতে হবে। তাহলে রিয়েলাইজ আমি কখন করতে পারবো? যখন আমার মধ্যে একটা ইনকুইজিটিভনেস আসবে, আমার মনের মধ্যে একটা কোয়ারি জাগবে। তো মনের মধ্যে কোয়ারি কখন জাগবে? যখন আমরা সেই স্টুডেন্টটাকে সেই ধরনের মেন্টারশিপ প্রোভাইড করতে পারবো। আমাদের ইউনিভার্সিটিতে আমরা অ্যাজ পার দ্য এনইপি 2020 পুরোপুরি আউটকাম বেসড এডুকেশনের যে ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে, সেই ফ্রেমওয়ার্কটাই আমরা এখানে ফলো করি। তো সেই ফ্রেমওয়ার্কের মধ্যে কি রয়েছে না, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যে কোনো একজন স্টুডেন্ট আসলো তাকে আমি অ্যাসেস করব কি করে। এবার এই অ্যাসেসমেন্টটা ভেরিয়াস ওয়ে হতে পারে যে সেটা প্রজেক্ট বেস হতে পারে সেটা কোনো একটা কোশ্চেন অ্যান্সারিং মেকানিজমস হতে পারে যে তাকে আমি কোনো একটা স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিলাম তার উপরে হতে পারে সেটা কুইজ বেসড হতে পারে। তার মানে হচ্ছে যে যখনই কোনো একটা টিচার বা কোনো একজন টিচার কোনো একটা সাবজেক্টের ওপরে একটা ক্লাসকে কোনো কিছু অ্যাড্রেস করছে, সেই অ্যাড্রেসটা যাতে প্রত্যেক কজন স্টুডেন্টের কাছে পৌঁছায়, যেটা অনির্বাণ স্যার খুব শুরুতে সুন্দরভাবে বললেন, যে স্টুডেন্টদের মধ্যে প্রথমে কোশ্চেন করার যে প্রবণতা সেটা জেনারেট করতে হবে। তাহলে তারা যদি কোনো একটা প্রবলেম স্টেটমেন্টকে শুনে যদি তাদের মনের মধ্যে কোয়ারিজ আসে, তখনই কিন্তু আউটকাম বেসড এডুকেশনের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটাকে আমরা ফুলফিল করতে পারবো। কোনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কী করে একটা এন্ড সেমিস্টার এক্সাম রাখলো 50 বা 70 মার্কসের, তাতে স্টুডেন্টরা কী করলো, জিনিসগুলোকে এনিহাও রোড করে বা এনিহাও লার্ন করে এসে লিখে দিল, তাতে কিন্তু তাদের লার্নিংটা কমপ্লিট হলো না। ওয়্যারেজ তারা যদি টিচারের সঙ্গে কন্টিনিউয়াস ইন্টারাকশনের মাধ্যমে কোনো একটা সাবজেক্ট বা তার যা প্রবলেমস হচ্ছে বা তার যে সেলফ রিয়েলাইজেশনের রেসপেক্টে, কারণ প্রচুর স্টুডেন্ট এরকম হতে পারে যে সে ইন্ট্রোভার্ট, ক্লাসে এসে খুব চুপ করে বসে থাকে, সে খুব লাজুক, সে স্যার বা ম্যামের সঙ্গে ইন্টারাকশন করতে ভয় পাচ্ছে বা করতে চাইছে না। এই কন্টিনিউয়াস ইভলিউশন মেকানিজমের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টের মাইন্ডসেটের মধ্যে ঢুকে যেতে পারি, যে তার কি থট প্রসেস, তার সেই থট প্রসেসটার মধ্যে
আমাদের যে সেলফ রিয়েলাইজেশন যেটা রয়েছে সেই স্টুডেন্টটার সম্বন্ধে, সেই জিনিসটাকে যদি আমরা প্রপারলি অ্যামালগাম করতে পারি, তখনই কিন্তু তার লার্নিংটা কমপ্লিট হবে, তখনই কিন্তু আউটকাম বেসড এডুকেশনের যে অ্যাকচুয়াল যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা আমরা ফুলফিল করতে পারবো। এবং আমরা কিন্তু এই পুরো আউটকাম বেসড এডুকেশন বা তার অ্যাটেইনমেন্টের যে ফরমেশন, সেটাকে আমরা ডিজাইনও করেছি বা তার যে ফ্রেমওয়ার্কটা বানিয়েছি, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে মাথায় রেখে। এরকম না যে যারা ফার্স্ট বেঞ্চে বসবে দে আর দ্য কুইক লার্নার, যারা ক্রমশ পিছনের দিকে বসছে তারা হচ্ছে স্লো লার্নার, বা কয়েকজন স্টুডেন্ট আসছেই না, সে ভাবছে আমি পারবো না, কোথায় আমি এসে পড়লাম। তো আমাদের এমফাসিসটা থাকছে শুধুমাত্র ফার্স্ট বা সেকেন্ড বেঞ্চের জন্য না, দ্য এন্টায়ার ক্লাসরুম। টিচার ফোকাস করছেন প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে থ্রু ওবি। সেটা প্রজেক্ট বেসড ইভ্যালুয়েশন হতে পারে, সেটা ছোটো ছোটো অ্যাসাইনমেন্ট বেসড ইভ্যালুয়েশন হতে পারে, পার্ট অফ এ প্রজেক্ট হতে পারে, যাতে তারা সেই সাবজেক্টটাকে ফিল করতে পারে। মানে আমি যদি চোখ বুঝে একটা সাবজেক্টকে ফিল করতে পারি, অনলি দেন আই উইল বি এবল টু সলভ দ্যাট প্রবলেম। তার মানে কি আমার সেই সাবজেক্টটার সেলফ রিয়েলাইজেশন হয়েছে, সাবজেক্টটাকে আমি ভিজুয়ালাইজ করতে পারছি। কেন আমি অ্যালগোরিদমটা পড়লাম, যেটা স্যার বলছিলেন বারবার, তার অ্যাপ্লিকেশনটা কোথায়। আমাদের সময় এরকম হয়েছে যে আমরা অনেক সময় একটা সাবজেক্ট কিছু বুঝতে পারছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, কম্পাইলার ডিজাইন, চলো 4টে অ্যালগোরিদম মুখস্থ করো, আমি জানি 4টের মধ্যে 2টো আসবে, আমি লিখবো আর আই উইল গেট এ গ্রেড। কিন্তু আমরা চেষ্টা করি, যেহেতু আমরা সেই ফেজটার মধ্য দিয়ে এসেছি, সেই 4টে অ্যালগোরিদমের অ্যাপ্লিকেবিলিটি কোথায়, এই মুহূর্তে সেটা কোথায় লাগছে। হঠাৎ করে সে রিয়েলাইজ করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে তো এটা লাগছে, আচ্ছা আমি যখন এজেন্টিক এতে যখন আমি কোডিং করছি বা যখন আমি রিট্রিভালটা ইউজ করছি, তখন তো আমার ওই নলেজটা লাগছে। তাহলে তার যে নলেজ বেস, সেই নলেজ বেসটাকে যাতে আমরা কন্টিনিউয়াসলি এনহ্যান্স করতে পারি, নলেজ ট্রান্সফরমেশন প্রসেসের মধ্য দিয়ে যাতে একটা স্টুডেন্ট যায়, তাহলেই তার ওভারঅল গ্রোথ হবে। এবং এটাই কিন্তু আমাদের ইউনিভার্সিটির অবজেক্টিভ, স্টুডেন্টদের রেসপেক্টে। আচ্ছা, এখানে আরও একটা বিষয় আসে প্রফেসর মিত্র, আমি আপনার কাছ থেকেই জানবো, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে আপনারা একেবারে হাতে গড়ে তৈরি করবার চেষ্টা করছেন, কিন্তু স্টুডেন্টদের মধ্যে থেকে তারা যখন বাইরে যাচ্ছে, কম্পিটিশনটা অনেকটা হাই হয়ে যাচ্ছে। তার আগে প্রিভিয়াসলি আপনারা কোন রকমভাবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হোক, বা নিজেদের মধ্যে কম্পিটিশনটাকে যাতে আরও যদি টাফ হয় বাইরে থেকে, তাহলে আগের থেকে সেটা যাতে তারা কিছুটা হলো আন্দাজ করতে পারে, এইরকম কোনো বিষয়কে আপনারা আগে থেকে ভাবনা চিন্তা করে তারপর তাদের ওপর সেটা অ্যাপ্লাই করছেন? আপনি মনে হয় অনেক কিছু জেনে প্রশ্ন করছেন মনে হচ্ছে আমার। কেন ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যাপারটা হয়তো আমার ভেতরে ছিল, আপনি হলো জেনে গেলেন। এটা যারা দেখছে তাদের মধ্যে হয়তো এরকম প্রশ্নগুলো আসবে খুব স্বাভাবিক। আমি একটা কথা বললাম না, আমরা স্টুডেন্ট, কিন্তু আমি একটা কথা বলছি, যখন আমাদের কাছে অ্যাডমিশন আসে স্টুডেন্টরা, আমি কিন্তু ভুলে যাই তারা সাংঘাতিক ভালো রেজাল্ট করে এসছে কি খুব খারাপ রেজাল্ট করে এসছে। হতে পারে যে কোনো একটা পরীক্ষাতে তার খারাপ হয়ে গেছে। স্টুডেন্টটাকে আমরা সবাইকে একটা ফ্রেমে দেখি। এবার আপনি বলবেন তাহলে আপনি যে এইখান থেকে এদেরকে মোটিভেট করছেন কি করে। আমরা এর জন্য না মাঝে মাঝে বিভিন্ন হ্যাকাথন বা বিভিন্ন এই প্রোগ্রামিং কম্পিটিশন যেগুলো হয়, এখানে আমরা স্টুডেন্টদের কাছে পাঠাই। আমি কোনোদিন ভাবিনি, আমি যখন ইন্টারনালি কি ইউনিভার্সিটির মধ্যে, ইউনিভার্সিটিতে বাইরে, আমি বলছি গল্পটা, আচ্ছা ইন্টারনালি একটা আমরা অ্যাসেসমেন্ট করি, মোটামুটি একটা বুঝতে পারি তো যে একটা স্টুডেন্টের মোটিভটা কি, তারা কি পারবে কি পারবে না। আমি কোনোদিনও, আমি অ্যাজ এ যখন হেড হিসেবে ছিলাম, এখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিন, তো হেড হিসেবে যখন ছিলাম তখন আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমার স্টুডেন্ট ব্রিক্স 2024 যে কম্পিটিশনটা হয়েছিল ওইখানে রানার্স আপ হবে। আমিও নিজেও গেছিলাম, কিন্তু ওই যে মোটিভেশনটা আমরা পেয়েছিলাম যে আমরা করতে পারি। 2025-এ কিন্তু আমরা অনলাইন অফলাইন দুটো মোডেই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন হোল্ড করছি। আমাদের স্টুডেন্টরা গেছিল, উইন করেছে, আর এটা আমাদের আপনাদের অনেক মিডিয়াও কভার করেছিল। যে এইটাতে আমি একটা জিনিস বুঝে গেছি, যে বললাম না হিডেন জেম কিন্তু কোথায় বসে আছে আপনি জানেন না। কোথাও না কোথাও কিন্তু কোনো স্টুডেন্ট বৈভব কিন্তু বসে আছে, কিন্তু সে কিন্তু সেঞ্চুরি মেরেই দিতে পারে। সেটাকে খুঁজে বার করাটা হচ্ছে প্রফেসরদের সবথেকে বড় দায়িত্ব। ওই হ্যাকাথনগুলো যদি যত পাঠাতে পারবেন, যত রকম এরকম কম্পিটিশনে দেবেন, ওই তারা যখন মানে আগে যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করার আগেই তারা যদি নিজেরা এভলিউশন করতে পারে। আর এখন অনেক অনেক কটা ফোরাম আছে, যেই জন্য আমাদের মানে ইউনিভার্সিটিতে অনেক কটা ক্লাব আমরা অ্যাক্টিভিটি রাখি। ওই ক্লাব অ্যাক্টিভিটিতে অনেক চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জগুলো তারা সলভ করে। আমরা এসএপির যে ইকোসিস্টেমটা বললাম, তার মাঝখানে হ্যাকফেস্ট, এবারে ইস্টার্ন রিজনটা আমরা এসপিওসি ছিলাম, আমি ওটা এসপিওসি ছিলাম। আমার স্টুডেন্টরা ওইখানে কিন্তু ন্যাশনাল লেভেলে গিয়ে কম্পিট করলো, তারপরে ইন্টারন্যাশনাল লেভেলে গেল। এই যে ব্যাপারটা হচ্ছে না, তার জন্য বললাম না, ওদেরকে খালি ওই মনের জানলাগুলো খুলে দিন, ওরা দেখবে ঠিক একদিন উড়ে যাবে। মানে ওই পাখি যখন আমি দেখি একটা পাখি, বাচ্চা পাখি যখন বসে থাকে, তার মা একটু ঠেলে ঠেলে ভয় পাচ্ছে, কিন্তু একটু একটু যদি উঠতে উঠতে কিন্তু ওর পাখনা মেলে উঠতে আরম্ভ করে। মানে এইটা কিন্তু আমার মনে করি এইটাই আমাদের এই একাডেমিক সেক্টর ছিল না,
একটু ওদেরকে বলতে হবে ভাই, ওরা বলবে স্যার পারবো না, কিন্তু চেষ্টাটা করো, পাশে যেন আমরা দাঁড়িয়ে থাকি। আর কোথাও না ওরা গিয়ে আবার আঘাত পায় যে না আমি পারলাম না, ওইখানেও আমাদের দেখতে লাগে যে ডিপ্রেশন না চলে যায়। যে অনেক সময় দেখছেন বাচ্চাদের মধ্যে এখন ডিপ্রেশনটা খুব তাড়াতাড়ি যে হয়তো ফেল করলো, কিন্তু ফেলটাই যে একটা পিলার অফ দ্য সাকসেস, এইটাকে বুঝিয়ে, মানে আমি তো এরকম অনেক গল্প আছে আমাদের 20 বছরের অভিজ্ঞতায়, টিচিং অভিজ্ঞতায় আমি জানি যে এই ফেল করেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে আবার মূল স্রোতে দেওয়া, এটা একটা বড় বিষয়। একবার কিন্তু এরই সঙ্গে আমি একবার একটু জানবার চেষ্টা করব যে প্লেসমেন্টের ব্যাপার, কারণ যখনই পাস আর ফেলের কথাটা আসে তখনই প্লেসমেন্টের ব্যাপার থাকে, এক্সপোজারের ব্যাপার থাকে। গ্লোবালি এদেরকে কতটা এক্সপোজার দেওয়া সম্ভব হচ্ছে? সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তারা কিভাবে এই গোটা বিষয়টাকে দেখছে? প্লেসমেন্টটা তো শুরুই হচ্ছে যখন সে অ্যাডমিশন নিচ্ছে সেই সময় থেকে। প্রসেস কিন্তু এরকম না যে সে যখন 4th ইয়ারে উঠবে তখনই আমরা তার প্লেসমেন্ট নিয়ে ভাববো। যেটা স্যার বললেন যে হ্যাকাথন বা বিভিন্ন ধরনের যে কম্পিটিশনগুলো হয়, তারা যখন 1st ইয়ার 2nd সেমিস্টার বা 2nd ইয়ারের 4th সেমিস্টারে আসে, সেই সময় থেকেই তারা পার্টিসিপেট করা শুরু করে। তো তার মানে হচ্ছে যে আমরা তাদের মধ্যে এই বিষয়টা ইনজেক্ট করে দিচ্ছি যখন তারা 2nd ইয়ারের মধ্যেই রয়েছে। তারপর তারা কি করছে না, বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপে যাচ্ছে, যেটা ভিস্তিয়ানে আমাদের স্টুডেন্টরা ইন্টার্নশিপে গেছে, তারা সেখানে গিয়ে কিছু নতুন টুলস শিখেছে, বা স্যাপের মাধ্যমে, এমপ্লয়াবিলিটি ল্যাবের মাধ্যমে, যেখানে আমাদের গ্লোবাল কোলাবোরেশনস রয়েছে, সেখান থেকে তারা ইন্টার্নশিপ করছে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার যে আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে উই ডু হ্যাভ আ সেপারেট প্লেসমেন্ট সেল, এবং আমরা যারা ফ্যাকাল্টি মেম্বার তারা 2nd ইয়ার থেকেই তাদের এই প্লেসমেন্টের ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিই। প্রত্যেক স্টুডেন্টের স্ট্রং বা উইক পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করি, তাদের লাইকিং বা ডিসলাইকিংয়ের ওপরে আমরা সেপারেট গ্রুপ ক্রিয়েট করি, যেটাকে আমরা ক্লাস্টার বলতে পারি, এবং অ্যাকর্ডিংলি তাদের লাইকিংয়ের ওপরে আমরা তাদেরকে ট্রেনিং বা ট্রেন প্রোভাইড করার চেষ্টা করি, সো দ্যাট যে তারা তাদের যে পছন্দ মতো তারা যে জিনিসটা হতে চায়, এবং সেই হতে চাওয়ার সাথে কোন কোন কোম্পানিগুলোর প্রোফাইল ম্যাচ করছে অ্যাকর্ডিংলি তাদেরকে ট্রেন করা। এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স আমাদের কোর্স কারিকুলামের মধ্যে রয়েছে। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে আগে কি ছিল, আমরা যখন পড়াশোনা করেছি যে আগে এলিট ইনস্টিটিউটগুলোতে কোম্পানিগুলো কিছু ভালো ভালো কোম্পানি আসতো, কিন্তু এখন কিন্তু গ্লোবাল হয়ে গেছে। এখন কোম্পানিতে পরিসর বেড়ে গেছে, যে কোনো স্টুডেন্ট যে কোনো জায়গা থেকে ওই অ্যাপ্লিকেশন করতে পারে। তাদের গ্লোবাল মানে এন্ট্রান্স টেস্টের মধ্যেই তারা প্লেসমেন্টের টেস্ট করে। তুমি যদি অ্যাচিভ করতে পারো তাহলে তুমি পারবে। দেখুন, কিন্তু এর সঙ্গে যেহেতু আমাদের হাতে সময়টা অনেকটা কম রয়েছে, কেউ যদি মনে করে যে অন্যান্য কোম্পানিগুলোতে আমি চাকরি করব না, আমি সেলফ স্টার্টআপের দিকেই যাব বা নিজে একটা কিছু করব, একবার তাহলে পরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তাদেরকে কিভাবে সাহায্য করছে? আমরা কিন্তু 3 ডিমেনশনাল অ্যাপ্রোচে কাজ করি। ফার্স্ট হচ্ছে একটা, তুমি যে ইন্ডাস্ট্রি জয়েন করতে চাও তার জন্য একটা পরিকাঠামো দেবো। সেকেন্ড, তুমি যে হায়ার এডুকেশন বা রিসার্চের দিকে যেতে চাও, আমাদের অনেক, বললাম তো বাইরের অনেক কোম্পানি মানে ইউনিভার্সিটির সাথে আমাদের এমওইউ আছে, যে আমাদের চ্যান্সেলর স্যার থেকে আরম্ভ করে সব লিডার আমাদের এদের সাথে কমিউনিকেশন করে। কেউ ইন্টার্নশিপ করতে যেতে পারে, রিসার্চ করতে যেতে পারে। থার্ড হচ্ছে কেউ যদি স্টার্ট আপ খুলতে চায়, অন্টারপ্রেনার হতে পারে, তার জন্য তারা ব্যাকএন্ড একটা কিন্তু সাপোর্ট দরকার, যে কোথা থেকে স্পন্সার্ড পাবে, কে আইপিআরটা কে করবে। সেই জন্য আইআইসি বা ইনকিউবেশন সেন্টার এটা বড় একটা প্লে করে একটা রোল। তো ওদের জন্য এই সাপোর্টটা করা। আমার কিন্তু স্টুডেন্টরা আছে যারা নিজস্ব স্টার্ট আপের মাধ্যমে বিদেশে অফিস ওপেন করেছে, ইভেন আমার স্টুডেন্টরা কিন্তু চাকরি পেয়েছে। আর এটাতে কিন্তু আমি প্রচণ্ডভাবে এটা গুজবাম সিচুয়েশন আমাদের কাছে, যে একটা স্টুডেন্ট চাকরি পেয়ে চলে গেল আর একটা স্টুডেন্ট স্টার্ট আপ করলো, সেখানে আমার স্টুডেন্ট চাকরি পাচ্ছে, এইটার ইম্প্যাক্টটা আরও বেশিভাবে কিন্তু আমরা কিন্তু মানে বেনিফিটটা পেতে পারি। আর এই মানে এই যে বললেন না প্লেসমেন্ট বা সব কিছু, বলছি না, একটাই লাস্ট হচ্ছে কথা, ব্যাটেল ফিল্ড তো রেডি আছে, তোমার কাছে অস্ত্রশস্ত্র, যুদ্ধ তো তোমাকে করতে হবে। সেই জন্য যুদ্ধ করার জন্য যা যা দরকার লাগে তোমাকে ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডে থেকে তোমার ঠিক করতে হবে প্রত্যেক দিন আমি জীবনে কি আর্ন করলাম, আমি যেটাকে ইউজ করবো আমার লাইফের জন্য। একেবারে একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ জানাই যারা বিশিষ্ট অধ্যাপকরা আমাদের সঙ্গে ছিলেন, এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট একেবারে প্রস্তুত রয়েছে, এবার খালি নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সুতরাং যারা আমাদের এই রিপাবলিক বাংলার পডকাস্ট চ্যানেলটি দেখলেন, আমাদের একটা বিষয় পরিষ্কার ছিল যে গোটা প্রসেসটা যাতে আপনাদের সামনে অত্যন্ত সহজভাবে তুলে ধরা সম্ভব হয়, এবং সেটাই আমরা চেষ্টা করেছি। আর বাকি চেষ্টাটা এবার রইল পড়ুয়াদের জন্য। অনেক অনেক শুভকামনা থাকবে প্রত্যেকের জন্য। তবে আজকের মতন আমাদের এই পডকাস্টের এই আলোচনা এখানেই শেষ করছি। নজর থাকুক আপনাদের রিপাবলিক বাংলায়।